হ্যালো গাইজ, আজকে প্রিলিউড যে পোয়েমটা আছে সেটা আজকে কমপ্লিট করব। তো প্রিলিউড যে পোয়েমটা রয়েছে, তো দুখানা সেকশন আমি কমপ্লিট করেছিলাম, সেকশন 1 অ্যান্ড সেকশন 2। আজকে সেকশন 3 অ্যান্ড 4 সেটা কমপ্লিট করব। ওকে, কি বলছি এবার দেখো। দ্য মর্নিং কামস টু কনসাসনেস, এটা হয়ে গেছে, সেকেন্ড সেকশন ছিল, থার্ড সেকশন থেকে হবে। ইউ টসড আ ব্ল্যাঙ্কেট অন দ্য বেড, you lay upon your back and waited. You doze and watch the night revealing the thousand sordid images of which your soul was constituted. অসাধারণ একটা ইমপ্লিকেশন এখানে ইউজ করা হয়েছে। আর আমরা এবার বুঝতে পারবো যে ফার্স্ট সেকশন এবং সেকেন্ড সেকশনের যে প্রিলিউড ছিল তাদের থেকে এটা একদমই আলাদা। এখানে একজন মহিলার কথা বলা হচ্ছে, যে মহিলা বেসিক্যালি একজন প্রস্টিটিউট। আমি সরাসরি বলে দিলাম, সরাসরি বললাম কারণ এখানে ইমপ্লিকেশন হয়নি। এই তোমার হচ্ছে কোনো সরাসরি এখানে উল্লেখ নেই যে ইনি একজন প্রস্টিটিউট, বাট পোয়েমটা পড়তে পড়তে তার ইনার মিনিং যদি দেখো বা তার যদি কনোটেশন করো, ব্যাকগ্রাউন্ড দেখো, তাহলে জানা যাবে। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো। তো চার্লস লুই ফিলিপি বলে একজন, চার্লস লুই ফিলিপি। তো চার্লস লুই ফিলিপি, চার্লস CHARLES, চার্লস, ঠিক আছে, চার্লস লুই, LOUIS, লুই, ফিলিপি, PHILIPPE, চার্লস লুই ফিলিপি। তো এই চার্লস লুই ফিলিপি, তার একটা বিখ্যাত বই আছে, বইটির নাম ছিল বুবু দে মন্থ পার্নাসে। বুবু দে, বি ক্যাপিটাল, BU, বুবু দে, DE, মন্থ পার্নাসে। মন্থের M ক্যাপিটাল, MONT, ম উচ্চটা যদিও ফ্রেঞ্চে উচ্চটা ম, এরকম মন্থ নয়, MONT, মন্থ পার্নাসে, PARNASSE, পার্নাসে। বুবু দে ম পার্নাসে, এই যে নভেলটি, এটি TS এলিয়ট পড়েছিলেন এবং সেখানে একজন প্যারিসের প্রস্টিটিউট সম্পর্কে জানা যায়। তো কোথাও না কোথাও সেই গল্পটায় তিনি এই স্ট্যান্জা বলবো না, সেকশন 3 যে রয়েছে সেইখানে সেই বিষয়টাকে এখানে তুলে ধরেন কবিতাতে। তো 4টে প্রিলিউড আমরা দেখতে পাচ্ছি, 2টো প্রিলিউড হয়ে গেছে, 3 নম্বর প্রিলিউড আমি এই মুহূর্তে পড়াচ্ছি। আর প্রিলিউড মানে হচ্ছে গান। তো কিসের গান? না, একজন প্রস্টিটিউট লেডি যিনি প্যারিসের। ইউ টস আ ব্ল্যাঙ্কেট অন দ্য বেড, এখন ইউটা হচ্ছে সেই প্রস্টিটিউট লেডি। তিনি কি করছেন? টস আ ব্ল্যাঙ্কেট অন দ্য বেড, তিনি কি করলেন? বিছানার উপরে একটা কম্বল ফেললেন, কম্বল, ব্ল্যাঙ্কেট। কেন? ইউ লে আপন ইউর ব্যাক অ্যান্ড ওয়েটেড, তুমি শুয়ে থাকলে, অ্যান্ড ওয়েটেড। এবার ইউ ওয়েটেড মিনস ইউ নো দ্যাট, এখানে কি বলা হচ্ছে? ইউ ওয়েটেড মানে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা। কেন বলা হচ্ছে, কেন বলছে এই কথা? ইউ লে আপন ইউর ব্যাক ওয়েটেড, এবং আপন ইউর ব্যাক মানে বুঝতে পারছো, চিত হয়ে শুয়ে, চিত হয়ে বলবো না এটা, মানে এমনি, হ্যাঁ ঠিকই বললাম আর কি। ব্যাক মানে পিঠটা দিয়ে রেখে শুয়ে। তারপরে আমরা কি দেখব? তিনি মানে ওই মেয়েটি অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে এটা ক্লিয়ার, পরের লাইনে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। অনেক ক্রিটিক্সরা বলছেন হয়তোবা তিনি কাস্টমারদের জন্য অপেক্ষা করছেন, কারণ সে তো প্রস্টিটিউট, তার ঘরে আসবে। কিন্তু ব্যাপারটা কি ওরকম? তাও নয় কিন্তু। ইউ ডোজ অ্যান্ড ওয়াচ দ্য নাইট রিভিলিং দ্য থাউজেন্ড সর্টি ইমেজেস অফ হুইচ ইউর সোল ওয়াজ কনস্টিটিউট। তখন কি বলছে এবার দেখো। ইউ ডজড মানে মেয়েটি একটু ঘুমোচ্ছিল না, ডজড অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব তার মধ্যে ছিল। অ্যান্ড ওয়াচ দ্য নাইট রিভিলিং, এবং তার মনে হচ্ছে সারা রাতটা কিছু প্রকাশ করতে চলেছে। খেয়াল করে দেখো, এটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। রাত কখনো রিভিল করে না, ডে রিভিল করে। সূর্যের আলো তো সবকিছু রিভিল হয়, প্রকাশিত হয়। রাত কি করে প্রকাশিত করে? কিন্তু এখানে রাত প্রকাশিত করবে। কোথাকার প্রকাশ? প্রকাশটা কিন্তু এখানে মনের। এই প্রকাশটা বাহ্যিক নয়, একেবারে ভিতরের। আমরা তো জানি যে রাতের বেলায় গভীর যত হয় তত আমাদের ভেতরে অনেক নানা রকম কথাবার্তা, মনে চিন্তা ভাবনা, অনেক কিছু আসতে থাকে। সেটাও তো এক ধরনের রিভিলিং না, রিভিলিং অফ মাইন্ড। দ্য থাউজেন্ড সর্ডিড ইমেজেস অফ হুইচ ইউর সোল ওয়াজ কনস্টিটিউটেড, এবং থাউজেন্ড সর্ডিড বিষণ্ণ কিছু চিত্র সম্পূর্ণ তোমার মনের মধ্যে আসতে শুরু করলো। ইয়োর সোল, এবং সেই যে ইমেজ দিয়ে তোমার পুরো আত্মাটা তৈরি। ইয়োর সোল, প্রস্টিটিউট, তার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা দিয়েই তো আজকে তার বিবেকটা তৈরি, বা আজকে তার যে সত্তাটা তৈরি। মেয়েটি যে আজকে যা হয়েছে তার পেছনেতে তার একটা ইতিহাস আছে, তার তো অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলো কবি বলছেন সর্ডিড ইমেজেস। এমনিতেই কবিতাটি হচ্ছে ইমেজিস মুভমেন্টের একটা অন্যতম সেরা কবিতা।
ইমেজিস মুভমেন্ট মানে এজরা পাউন অর্থাৎ টিএস এলিয়টের গুরুদেব বা বন্ধু অনেকেই বলে, যিনি প্রথম ইমেজেস মুভমেন্ট চালু করেছিলেন, অর্থাৎ কবিতা হবে চিত্রকল্পের সমাহার, এরকম একটা ধরা হতো। তো চিত্রকল্পের সমাহার যখন হবে, চিত্রকল্প কি ব্যাপারটা আমরা সবাই জানি, মেন্টাল পিকচার খুব সহজে বললে, ঠিক আছে, অনেক কিছু আমি ডিসকাস করেছি এর আগে ইমেজ ব্যাপারটা নিয়ে। তো মেন্টাল পিকচার সাধারণভাবে যদি বলা হয়, তাহলে এই ধরনের সমাহার নিয়ে যখন কবিতা লেখা হয়, তখন সেই কবিতার আন্দোলনকে বলা হয় ইমেজিস মুভমেন্ট, যেটা এজরা পাউন্ড চালু করেছিলেন। টিএস এলিয়ট সেটাকে বিখ্যাত করেছিলেন, আরও ভালো করে বললে বলা হয় যে তিনি সেটাকে বিখ্যাত শুধু নয়, সেটাকে উচ্চ মার্গে পৌঁছে নিয়ে গেছিলেন। এবং কি বলছেন দেখো, অফ হুইচ এ সোল কনস্টিটিউটেড দে ফ্লিকার আগেন্স্ট দ্য সিলিং। তো মেয়েটি স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক এইভাবে শুয়ে রয়েছে, ব্যাক আপ অন দ্য ব্যাক, পিঠ রেখে যেভাবে আমরা শুই, এবং মাথাটা যখন উপরে রয়েছে, সে সিলিংটা, উপরের সিলিংটাকে দেখতে পাচ্ছে। এবং সিলিংটা দেখে তার মনে হচ্ছে কিছু আলো ওখানে, সলিড ইমেজেস অফ হুইচ এ সোল কনস্টিটিউটেড দে ফ্লিকার্ড আগেন্স্ট দ্য সিলিং। ওই ইমেজগুলো আলোর মতন যেন বারবার আসছে যাচ্ছে, নিচ্ছে আর আসছে। ফ্লিকার মানে কি, আলো যখন নেবে আর হঠাৎ করে নেবে আবার জ্বলতে থাকে, ফ্লিকার লাইটেনিংয়ের মতন, টুনি লাইট যেরকম থাকে বা চেঞ্জিং লাইট আমরা বলতাম ছোটোবেলায়, ঠিক আছে, তো সেই লাইটের মতন জলে আর নেবে, জলে আর নেবে। ফ্লিকার ব্যাপারটাও তাই, তো ইমেজগুলোও তাই, আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে। And when all the world came back and the light crept between the shutters, এবার তো রাত ছিল, এবার আস্তে আস্তে সকাল হয়ে গেল, পৃথিবী আবার ফিরে আসলো, পৃথিবী ফিরে আসা মানে পৃথিবীটাকে আবার দেখা গেল, সকাল হয়ে গেছে। লাইট ক্রিপ্ট বিটুইন দ্য শাটার্স, জানলার যে ফাঁক দিয়ে, জানলার ফাঁক দিয়ে, শাটার্স দিয়ে আলো বেরিয়ে আসছে, আলো আলো আসছে অল্প অল্প ঘরের ভেতরে। ইউ হার্ড দ্য স্প্যারো ইন দ্য গাটার্স, এবং গাটার্স মানে কি, গাটার্স মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে ছাদ দিয়ে যে জল বেয়ে যাওয়ার যে নলটা থাকে, পাইপটা থাকে, তাকে গাটার্স বলা হয়। তো সেখানে একটা চড়ুই পাখির বাসা নিশ্চয়ই রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা সিটি লাইফ। কবি সিটি লাইফ কোনো একটা শহরের কথাই বর্ণনা করেছেন, চড়ুই পাখি যেন ডাক দিচ্ছে। ইউ হ্যাড সাচ আ ভিজন অফ দ্য স্ট্রিট, তখন বলছি ইউ হ্যাড সাচ আ ভিজন অফ দ্য স্ট্রিট অ্যাট দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড। ইউ হ্যাড সাচ আ ভিজন অফ দ্য স্ট্রিট, তোমার কাছে কি ছিল, ইউ হ্যাড সাচ আ ভিজন অফ দ্য স্ট্রিট, রাস্তার একটা ভিজন ছিল, কোন একটি রাস্তার। এই রাস্তা মানে বুঝতে পেরেছো, স্ট্রিট ওয়াকারের মতো, প্রস্টিটিউটরা যখন রাস্তায় হাঁটে, বিদেশে বিশেষ করে এটা লক্ষ্য করা যায় ভীষণভাবে। দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড, যে রাস্তাটিকে আদৌ বোঝা যায় না, এক্স্যাক্টলি কেউ বোঝে না, চেনে না। দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড, এখানে স্ট্রিটকে পার্সনিফাই করা হলো। এমন রাস্তা, যে রাস্তাতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, অনেক এমন অভিজ্ঞতা যেগুলো না ঘটলেই, এমন ঘটনা যেগুলো না ঘটলেই ভালো হতো, এমন কিছু ঘটনা, বা এমন কিছু ঘটনা যেগুলো ঘটে যাওয়ারও বেশি কিছু ঘটনা, আবার এমন কিছু ঘটনা যেগুলো সত্যি সত্যি সাধারণভাবে যেমন ঘটে, সমস্ত কিছুই রাস্তায় ঘটছে। একদম সকালবেলা থেকে রাস্তায়, সাধারণ মানুষ থেকে প্রস্টিটিউট, ধনী থেকে গরিব, সমস্ত মানুষের যাতায়াত, সমস্ত মানুষের জীবনযাপন সেখানে লক্ষ্য করা যাচ্ছে। তাই রাস্তা নিজেই কম্প্রিহেন্ড করতে পারছে না লাইফ সম্পর্কে, লাইফ ভীষণ জটিল, কমপ্লেক্স। তাই রাস্তাও সেই সেই অভিজ্ঞতাটাও কিন্তু সবাই, সেই রাস্তার অভিজ্ঞতাটা সবাই কিন্তু কম্প্রিহেন্ড করতে পারছে না, উপলব্ধি করতে পারছে না। সিটিং অ্যালং দ্য বেডস এজ, এবার মেয়েটি যখন ওই বেডস এজ একা বসে আছে সকালবেলায়, ওয়ের ইউ কার্ল দ্য পেপার্স অফ ইউর হেয়ার, আগের দিন রাত্রেবেলা যে চুল ইউজ, কার্ল ইউর হেয়ার, কার্ল দ্য পেপার্স ফ্রম ইউর হেয়ার, চুলের ওই পেপার্স দিয়ে কিছু ছিল, মানে চুল কোঁকড়ানোর জন্য কিছু পেপার লাগানো ছিল, সেগুলো সরিয়ে ফেলছে, কারণ আগের দিনে রাত্রে যা গেছে গেছে। And here, our clasp the sole of your feet in the palms of both soiled hand. হাতে মাটি লুকিয়ে রয়েছে মেয়েটি, বোঝার চেষ্টা করতে হবে। এবং ক্ল্যাপস দ্য সোল অফ ইয়েলো ফিট, ক্ল্যাপস, সোল মানে কি, সোল মানে তোমার হচ্ছে এখানে হচ্ছে যে জুতোর যে সোলস, ইয়েলো ফিট, পাটাকে হলুদ বলা হচ্ছে, কেন নোংরা হয়ে গেছিল পা, ইয়েলো ফিট। অ্যান্ড দ্য পাম্পস অফ দ্য বোথ সয়েল, এবং হাতটা কেমন হয়ে গেছিল না, হাতটা হয়ে গেছিল কি, যে কি বলবো, হাতটা হয়ে গেছিল যেটা বললাম মাটিতে। তাহলে বোঝা যাচ্ছে এটা বস্তির কোনো এলাকা, যেখানে একটা কর্দমাক্ত অবস্থা লক্ষ্য করা যায়। এখন অনেক ক্রিটিক্স বলছেন এই সোল অফ ইয়েলো ফিট আসলে কাস্টমাররা হয়তো বা আগের দিন কি করছে, কোনো জুতো রেখে গেছে বাড়িতে, হয়তো এসেছিল আগের দিন নয়, হয়তো বা মেয়েটির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল কোনো একটি ছেলে বা কোনো কাস্টমার, সে তখন তার জুতো ফেলে রেখে গেছে। অথবা এখানে ইন দ্য পাম্পস অফ দ্য সোল, এবার বলছে যে হিয়ার ইউ কার্ল দ্য পেপার্স অফ দ্য হিয়ার, ক্ল্যাপ দ্য শক অফ ইয়েলো ফিট অ্যান্ড দ্য পাম্পস অফ দ্য বোথ সয়েল হ্যান্ডস।
এখন সয়েল হ্যান্ডটা মেয়ের হাতটা কেন, এটা নিয়ে অনেক ক্রিটিক্সরা বলছেন যে সয়েল হ্যান্ডসটাও ওই কাস্টমারদের হাতের কথাই বলা হচ্ছে, তাদের নোংরা হাত। আসলে প্রস্টিটিউট যতটা নোংরা তার চেয়ে বেশি নোংরা সেই কাস্টমার মনের দিক থেকে, এইটা বোঝানোর চেষ্টা করছে ক্রিটিক্সরা। তবে আমি বলবো এটা না বলে মেয়েটির কথা বলাই ভালো। মেয়েটির পা হলুদ হয়ে গেছে, আগের দিন রাত্রে হয়তো বা সেই জুতো পরেছিল, সেই জুতো পরতে পরতে একটু বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি সাদা হয়ে যাওয়া, মানে অনেকক্ষণ জুতো পরে থাকার ফলে একটা ইউলিয়েস মানে একটা মানে কালার চলে এসছে পায়ের উপরে, ঠিক আছে? তো সেইটা লক্ষ্য করা যাচ্ছে। অথবা আর কি হতে পারে, অথবা হয়তো বা হাতগুলো এরকম হয়ে গেছে কারণ তার তো বস্তি অঞ্চলে ওই হয়তোবা এমন জায়গায় সে তোমার হচ্ছে প্রস্টিটিউটের যে তার যে কার্যকলাপ করতে গেছিল, এবং আরো ভালো করে বললে যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাওয়া, সেইটাতেও অনেক সময় হাত পাত হয়তোবা বস্তি অঞ্চলে গেছিল, নোংরা অঞ্চলে, নোংরা জায়গায় হাতে মাটি লেগে রয়েছে। কবি কিন্তু এটার মধ্যে দিয়ে এই লাস্ট স্ট্যাঞ্জার এই দুটো লাইনের মধ্যে দিয়ে পুরো একটা সিগনিফিকেন্স বোঝানোর চেষ্টা করলেন। সিগনিফিকেন্সটা কি? সেটা হচ্ছে খুব অসাধারণভাবে সেই প্রস্টিটিউট বা নারীর জীবন, কি ভয়ঙ্কর জীবন, এই ভয়ঙ্কর জীবনের মধ্যে দিয়ে কিন্তু একটা শহর তুলে আসলো। শহরের বর্ণনাটা পেলাম, শহরটা কেমন, শহরের মানুষটা কেমন, সমস্ত কিছু আমরা একটা প্রস্টিটিউটের মধ্যে দিয়ে, প্রস্টিটিউটের চোখ দিয়ে বা প্রস্টিটিউটের যে তার জীবনযাত্রার যে ইমেজ দিয়ে আমরা খুঁজে পেলাম। লাস্ট স্ট্যাঞ্জায় কবি কি বলছেন? His soul stretched tight across the sky that faded behind the city block. এখানে একজন পুরুষের কথা বলছে। His soul stretched tight across the sky. তার আত্মাটাকে যেন কেউ যেন স্ট্রেচ করেছে, বিছিয়ে দিয়েছে, স্ট্রেচ করেছে কোথায় না, আকাশের বরাবর। এটা অনেকটা যেন আত্মাটাকে টেনে হিচড়ে এরকম হয়ে রয়েছে, হাত দুটো সম্প্রসারিত করে। ব্যাপারটা অনেকটা ইমেজ অফ জিসাস ক্রাইস্ট ক্রুসিফিকেশনের ব্যাপারটা বুঝতে পারছো তো? এখানে এই লাইনটার মধ্যে দিয়ে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স বোঝাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। অ্যান্ড পরের লাইনটা দ্যাট ফেড বিটুইন দ্য সিটি ব্লক। সিটি ব্লক মানে শহর, যে এলাকাটা, সে শহরে যেটা ফেড হয়ে গেছে, মানে অর্থাৎ সেই স্পিরিচুয়ালিটি শহরে আর পৌঁছায়নি। শহরের মানুষরা হচ্ছে the people of the city dwellers right now or in that time were suffering from lack of spirituality. তো এইটা বোঝাতে গিয়ে কিন্তু কবিতা এই দুটো লাইন ব্যবহার করলেন। পরে বলছেন দ্য ট্রাম্পল দ্য ইনসিস্টেড, অথবা ট্রাম্পল বাই ইনসিস্টেড ফিট অ্যাট 4 or 5 or the 6 o'clock। এটা 4, 5, 6 o'clock হচ্ছে তোমার সন্ধ্যেবেলার সময়কে বলা হচ্ছে। ইনসিস্টেন্ট ফিট মানে সাধারণ মানুষদের পায়ের কথা বলা হচ্ছে, যারা বাড়িতে ফিরে আসে নানা রকম সাধারণ একেবারে অর্ডিনারি কাজ করার পর। শহরের লোকদের যে অর্ডিনারি কাজ, সেই কাজের দ্বারা যেন স্পিরিচুয়ালিটি পদদলিত হচ্ছে। প্রথম লাইনটায় সোল স্ট্রেচ, যেটা স্পিরিচুয়ালিটিকে সিগনিফিকেন্স করছে। তো স্পিরিচুয়ালিটি পদদলিত হচ্ছে কোথায়, কাদের দ্বারা হচ্ছে? সাধারণ মানুষদের সাধারণ কাজের দ্বারা। অ্যান্ড অর শর্ট স্কোয়ার ফিঙ্গার স্টাফিং পাইপস, অ্যান্ড শর্ট স্কোয়ার ফিঙ্গার স্টাফিং পাইপস আর দ্য ইভিনিং নিউজ পেপার। ওই মুখে একটা পাইপ রয়েছে, পাইপ স্টাফিং পাইপস, ফিঙ্গার স্টাফিং স্কোয়ার ফিঙ্গার্স, ইভিনিং নিউজ পেপার সন্ধ্যাবেলা নিউজ পেপার, আইজ অ্যাসুর অফ সার্টেনটিজ, চোখ, যে চোখগুলো নিশ্চিত কোনো সার্টেনটিজ, মানে আমি বলছি এটা প্যারাডক্স, দ্য কনসেন্স অফ দ্য ব্ল্যাক অ্যান্ড স্ট্রিক ইম্পেশেন্ট টু অ্যাজিউম দ্য ওয়াল। জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে? ফিঙ্গার স্টাফিং পাইপস মানে অলরেডি বললাম আমরা যে সেখানে স্টাফিং কোনো সিগারেটকে বলা হচ্ছে। অথবা ইভিনিং নিউজ পেপারে যেটা হয় সাধারণত শহরের এমন কিছু বা নেগেটিভ ঘটনা দেখা যায়, নিউজ পেপার মানে নেগেটিভ ঘটনা, যাতে প্রাণ থাকে না, স্পিরিচুয়ালিটির তো কোনো লেশমাত্র থাকে না, চারিদিকে শুধু রাহাজানি, অপরাধ আর অপরাধ। এই নিউজ পেপার যেন শহরের গল্পকে তুলে ধরছে, শহরের ঘটনাকে তুলে ধরছে। অ্যান্ড আইজ অ্যাসোর অফ সার্টেনটিজ মানে শহরের এমন কোনো ঘটনা যেগুলো সাধারণ ঘটনা অথবা অসাধারণ ঘটনা অথবা একেবারেই তুচ্ছ ঘটনা, সেগুলোকে বলা হচ্ছে সার্টেন। অর্থাৎ এই সার্টেনটিজের মধ্যে কোথাও না কোথাও ল্যাক অফ স্পিরিচুয়ালিটি দেখা যায়, যেখানে খ্রিশ্চানিটির যে মাহাত্ম্য, যে 3 প্রিন্সিপাল অফ খ্রিশ্চানিটির যে কথাটা আছে, যেমন দেখো পিস, দান, শান্তি, দান, ভালোবাসা, এইগুলো কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ হয়ে উঠেছে একেবারেই কনজিউমারিজমে দ্বারা আবিষ্ট। আরো ভালো করে বললে কমন পিপল, অর্ডিনারি হিউম্যান বিংস ইন দ্যাট টাইম are suffering from consumerism, hedonistic culture. The hedonistic culture overshadowed in that time
In that time, what hedonistic or consumeristic culture overshadowed the lives of city dwellers. The people of city dwellers lost their charm, lost spirituality and the Christianity, the love, peace. Instead, they gathered triviality, futility in their life. They don't have any certain meaning. They don't have meaning in their life. Basically, that is meaningless things, which are certain in certain days. আশা করি বুঝতে পেরেছো সবাই, বোঝাতে পারলাম। দ্য কয়েন্সেন্স অফ ব্ল্যাক এন্ড স্ট্রিট, কবি বলছেন স্ট্রিট, ব্ল্যাক এন্ড স্ট্রিট মানে হচ্ছে এখানে সেই সমস্ত মানুষদের বলা হচ্ছে, তাদের বিবেকটাও কালো রাস্তার বিবেক, ইম্পেশেন্ট টু অ্যাজিউম দ্য ওয়াল, এবং সেই রাস্তাও কিন্তু সারা ওয়ার্ল্ডকে ধরতে পারছে না। ওয়ার্ল্ড বলতে জীবনকে ধরতে পারছে না, সারা পৃথিবীর মানুষকে ধরতে পারছে না, অধৈর্য হয়ে পড়েছে। অধৈর্য হয়ে যাওয়া মানে অর্থাৎ মানুষের মধ্যে এটা কোথাও না কোথাও সারা পৃথিবীর প্রাণের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। অস্থিরতা থাকবে না কেন? মানুষ তো মুক্তি পাচ্ছে না। মানুষ একটা ডাল ডেইলি রুটিনের মধ্যে নিজেদের জীবনযাপন করেছে, যার মধ্যে এতটুকু মায়া নেই, ভালোবাসা নেই, যেখানে শুধু ভোগবাদের লালসা। আমাদের দেশেও তো ভোগবাদ মানে কি বোঝো? ডু নো দ্যাট ভোগবাদ? হোয়াট ইজ ভোগবাদ? হোয়াট ইজ হেডোনিস্টিক কালচার? ভোগবাদ হলো সেই জীবনযাপন যেটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইলের দ্বারা তোমরা আবিষ্ট হও। আমি উদাহরণ দিয়ে বলি, খুব ভালো মতনই বুঝতে পারবে। একটা ছেলে তার একটা বাইক কিনেছে, কিন্তু বাইক কিনে যে দামে কিনেছে, 1 লাখ টাকার কিনেছে, সেটা হচ্ছে না। তার মনে হচ্ছে 2 লাখ 3 লাখ কিনবে, 3 লাখ টাকার একটা বাইক কিনবে। তারপরে মনে হলো না, একটা 4 চাকার গাড়ি দরকার। 4 চাকার গাড়িও আবার তার মনে হচ্ছে সাধারণ একটা মারুতি কিনেছে, না আমার একটা সেরকম গাড়ি দরকার, সেরকম সাধারণ মানে টয়েটো বা তার পরবর্তীকালের যে ফিয়ারি গাড়ি দরকার, আমার ভ্যালুয়েবল কার দরকার। তো যত তুমি ভ্যালুয়েবল জিনিসের দিকে ঝুঁকবে, সোনা দানা বলো, এমনকি মোবাইলের কথা ভাবো, সাধারণ মোবাইলের কথা, 5,000 টাকায় হচ্ছে না, 10,000 টাকা হচ্ছে না, 20,000 30,000 হচ্ছে না, 40-50 হচ্ছে না। আইফোনে দিলেও তারপরে তোমার আর হবে না। তোমার তখন নীতা আম্বানির মতন 300 কোটি টাকা দিয়ে আইফোন কেনা, যে আইফোনের সেই শুধু সাধারণত আইফোন নয়, এটা নিয়ে আলোচনাও করেছিলাম আশা করি, সাধারণ আইফোন নয়, সে প্ল্যাটিনাম, ডায়মন্ড, সমস্ত কিছু দামি দামি পাথর দিয়ে একেবারে সজ্জিত একটা আইফোন। ঠিক আছে, এই আছে কনজিউমারিজম এই পর্যায়ে চলে যায়। সাধারণ মানুষ সবাই সাধারণ জীবনযাপন মানুষ ভুলে গেছে, কবি সেটাই বলছেন। তো সেটাকেই তুলে ধরছেন। আই এম মুভড বাই দ্য ফ্যান্সিজ। ফ্যান্সি বলছেন কবি, এই যে এতক্ষণ ধরে বললাম, এগুলো হচ্ছে ফ্যান্সিজ, সাধারণ মানুষদের জীবনযাপন ফ্যান্সি। কনজিউমারিজম স্টাইলটা হচ্ছে মায়া, ইলিউশন। হিন্দুইজমে খুব সুন্দর একটা কথা বলা আছে, ইলিউশন বলছে এগুলো মায়া। এই মায়া থেকে তোমাকে সরে যেতে হবে, বেরিয়ে আসতে হবে, ইলিউশন থেকে বেরিয়ে আসতে হবে। অ্যান্ড দ্যাট কাল অ্যারাউন্ড দিস ইমেজেস অ্যান্ড দ্য ক্লিং, এই মায়া বা ইলিউশন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ক্লিং ঝুলে পড়েছে ইমেজেস গুলো। দ্য নোশন অফ সাম ইনফিনিটলি জেন্টাল, ইনফিনিটলি সাফারিং থিং, কবি বলছেন এগুলোকে ইনফিনিটলি অসীম সাফারিং, অনেকটা নরকের সঙ্গে তুলনা করছেন। নরকের যে যন্ত্রণা চিরকালীন, ঠিক সেরকম যন্ত্রণা যেরকম। কবি বলছেন যে একজন মানুষ যখন কনজিউমারিস্ট হয়ে যায়, হেডোনিস্টিক লাইফস্টাইলে সে বিলং করে, তখন কিন্তু তার জীবনযাত্রা নারকীয় জীবনযাত্রার সমানই হয়ে যায়। এবং তারপরে বলছেন ওয়াইপ ইউর হ্যান্ডস, কবি শেষ পর্যন্ত লাস্ট 3টে লাইন, এতক্ষণ ধরে আমরা হতাশা, যন্ত্রণা, কষ্ট ইত্যাদি, কিন্তু লাস্ট 3টে লাইনে এলিয়েটের এটা সবচেয়ে বড় একটা বলতে পারো প্লাস পয়েন্ট। তিনি কিন্তু সব সময় এই একটা আশাবাদের কথা বলেন। পেসিমিজম হতে 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 শেষে অপটিমিজমের সুর চড়াবেন। তবেই না আধুনিকতায়, রবীন্দ্রনাথও বলছেন আধুনিক কবিতা মানেই শুধু পেসিমিজম দিয়ে শুরু, পেসিমিজম দিয়ে শেষ তা নয়, শেষে একটা আশাবাদের ছোঁয়া থাকবে। যদিও রবীন্দ্রনাথের এই বক্তব্যের সঙ্গে সবাই, যেমন জীবনানন্দ দাস বা বাকি কবিরা, আধুনিক কবিরা একমত নন, তবেও এলিয়েটের কবিতার মধ্যে দিয়েও কিন্তু এই জিনিসটা দেখা যায়। কি বলছেন? ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যাক্রস ইউর মাউথ অ্যান্ড দ্য লাভ, দ্য ওয়ালস রিভলভ লাইক অ্যান এনশিয়েন্ট উইম্যান গ্যাদারিং ফুয়েল ইন দ্য ভেকান লর্ডস। কবি শেষ পর্যন্ত বলছেন তোমার মুখটা পুছে নাও। মুখ পুছে নাও মানে হচ্ছে অনেক হয়েছে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, এইবার সরিয়ে দাও সমস্ত যন্ত্রণা, হাসো, হেসে বলো কি, হাসার মধ্যে দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করো, এবং সমস্ত কষ্ট, যন্ত্রণা, নেগেটিভিটি, পেসিমিজম সব সরিয়ে দাও। আবার নতুন করে নিয়ে এসো অপটিমিজম, আবার নতুন করে আসো স্পিরিচুয়ালিটি, আশাবাদ। দ্য ওয়ার্ল্ডস রিভলভ লাইক অ্যান এনশিয়েন্ট উইম্যান। কবি বলছেন শেষ পর্যন্ত পৃথিবীটা কিন্তু অনেকটা সেই প্রাচীন মহিলার মতন, প্রাচীন মহিলা বলতে প্রাচীন মহিলাদের মতো,
প্রাচীন বলতে এখানে বৃদ্ধা মহিলার কথা বলা হচ্ছে, যারা গ্যাদারিং ফুয়েল ইন দ্য ভেহিকাল লটস, যারা নাকি ফাঁকা জায়গা, ভেহিকাল লট সম্বন্ধে এর আগে বলেছি, দুটো বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা, নোম্যান ল্যান্ডসের মতো, সেই জায়গায় যারা ফুয়েল কালেক্ট করে। কেন ফুয়েল কালেক্ট করে? কারণ ফুয়েল কালেক্ট করার জন্য বিদেশে শুধু রান্নার জন্য নয়, তখনকার সময় এমনকি যেটা ইম্পর্টেন্ট ছিল সেই সময়, সেটা হচ্ছে ঘরটাকে জ্বালানো, যাতে ঠান্ডার থেকে রক্ষা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। এই জ্বালানির মধ্যে দিয়েই, অর্থাৎ জ্বালানো মানে কি, ফুয়েল যখন সংগ্রহ করা মানে আগুন জ্বালানো, আর আগুনের মধ্যে দিয়েই তো কঠিন শীতটা চলে যাওয়া, আগুনের মধ্যে দিয়েই তো নতুন আলোর মধ্যে দিয়ে পুরনো অন্ধকারকে দূরে সরিয়ে নেওয়া। কবি তখন এই কারণেই উইমানদের সঙ্গে উনি কি করলেন, তুলনা করলেন পুরো ওয়ার্ল্ডটাকে। আশা করি বুঝতে পারছো। কিছু কিছু জায়গায় যে স্ট্রিট কিন্তু ওই মেটানমির মতন কাজ করেছে, ঠিক আছে। সিনেটকে মেটানমির প্রচুর ইউজ আছে এটাতে। তো যদি কারোর বুঝতে হয় আমি ইন ডিটেল আরও বুঝিয়ে দিতে পারি। তো হোয়াটসঅ্যাপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দরকার হয় কোশ্চেন করবে ওখানে, অথবা এখানে ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানেও কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমি কমপ্লিট করলাম প্রিলিউডটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দর কবিতা। হ্যাঁ, ঠিক আছে।